প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। দেখছেন এটি নিউজ এবং আমরা রয়েছি SSRM পলিটিক্স প্লাস অনুষ্ঠানে, এবং পলিটিক্স প্লাসের অনুষ্ঠানের কি বিষয় সেটি আমি বলছি, কিন্তু তার আগে আমার সহকর্মী আরাফাত সিদ্দিকী যেই জায়গাটিতে তিনি শেষ করলেন, যে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছে, সেই জায়গাটিতে আর অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ তারা দেখতে যাচ্ছেন, এরকম একটি খবর আমাদের কাছে রয়েছে, এবং তারা আছেন সেখানে। তারা বেরিয়ে এলে আমরা হয়তো সেটি দেখাবো। এমন একটি বিষয়, এবং রাজনীতিতে আমরা নানাভাবে যে পরিবেশটি দেখি, নানান সমালোচনা, পাল্টা বক্তব্য, বিবৃতি, কিন্তু আবার যে এটি কাম্য সেটি হচ্ছে যে পরস্পরের যখন দুঃসময় থাকে, খারাপ সময় থাকে, তখন যেন সহমর্মিতার একটা ভাব থাকে, এমন একটি দিক নিয়ে কিন্তু আমরা থাকি। সেই একটি দিক, এবং আমরা সেই বিষয় নিয়ে নির্বাচন করে আমাদের আজকের এই অনুষ্ঠানের শিরোনাম রেখেছি ভরসার রাজনীতি। অর্থাৎ রাজনীতিবিদদের পারস্পরিক একটা আস্থা বা ভরসা থাকবে, এটাই খুব স্বাভাবিক। আবারও একটু অতিথিদের পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার কামরুল হাসান স্যার। স্যার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের রয়েছে বর্তমান উপাচার্য বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার শহীদুল্লাহ শিকদার। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক FBCCI এর সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়ী নেতা এবং ব্যবসায়ী অনিরুদ্ধ রায়, এবং যেমনটা বলছিলাম যে আমাদের সঙ্গে নানা পর্যায়ে আরো অনেকেই যুক্ত হবে। তো আমাদের সঙ্গে সাংবাদিক আজিজ ভাইও আছেন। তো আবারও শুরু করতে চাই শহীদুল্লাহ শিকদার আপনাকে দিয়ে, যে কথা বলছিলাম ভরসার রাজনীতি, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ভরসার রাজনীতিটা আজকে একেবারে পরিষ্কার দেশের মানুষের কাছে। আমরা যেমনটি দেখেছি 1970-এ দেশের মানুষ বঙ্গবন্ধুর উপর ভরসা রেখেছিলেন, 1971-এ মহান মুক্তিযুদ্ধেও মানুষ বঙ্গবন্ধুর প্রতি ভরসা রেখেছিলেন। কিন্তু এর পরে সাম্প্রতিক সময়ে নির্বাচনে আমরা যেটি দেখলাম যে বিএনপির নেতা নেত্রীদের উপর সাধারণ মানুষের ভরসাটা খুব কমে গিয়েছে বলে মনে হচ্ছে। কারণ সাম্প্রতিক নির্বাচনের যে রেজাল্ট সেটি বলে দিচ্ছে। তারপরে তাদের ভিতরে যে নেতা নেত্রীদের মাঝে যে বোঝাপড়ার বিষয়, সেটিও কিন্তু খুবই আস্থাহীনতার মাঝে, ওনার আস্থাহীনতার সংকটে ভুগছেন বলে মনে হচ্ছে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে এক পর্যায়ে রিজাইন করার কথা বললেন, যে বা উনি রিজাইন করবেন কিনা এরকম একটা অভিপ্রায় ব্যক্ত করলেন। এই যে আস্থাহীনতার সংকট, এবং আমরা অনেক সময় পত্রপত্রিকায় দেখছি যে প্রবাসে আছেন তারেক জিয়া সহ তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, এটাতে এত বড় একটা গ্যাপ তৈরি হয়েছে যে, এবং আরও আমরা দেখেছি যে দুজন যারা ঐক্যফ্রন্টের দুজন এমপি তারা আজকে কাগজে এসছে যে তারা 7ই মার্চে আবার শপথ নেবেন। এই যে সংকট, এই সংকটটা আমরা দেখছি যে বিএনপির মাঝে, বিএনপি ঘরানার ঐক্যফ্রন্টের মাঝে সেটি বিরাজমান। আর ঠিক পাশাপাশি যদি দাঁড় করায়, যেটি আমি বলছিলাম যে বঙ্গবন্ধুর উপর মানুষ ভরসা রেখেছেন 70-এ 71-এ, আজকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর মানুষের যে ভরসার জায়গাটি, সেটি এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে মানুষ বিশ্বাস করেন যে জাতির জনক বঙ্গবন্ধুর অবর্তমানে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজকে আমাদের দেশের আস্থার স্থলে উনি অধিষ্ঠিত হয়েছেন। তিনি ভরসার মানুষ। তিনি আমাদের শুধু প্রধানমন্ত্রী নন, তিনি আসলে এমন পর্যায়ে পৌঁছেছেন যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে তাহলে আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম, 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা সেটি নির্মাণ করার জন্য যে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা, সেটি কিন্তু আজকে বাংলাদেশের মানুষ সেটি দৃশ্যমান দেখছেন যে আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অবস্থায় সকলেই জানেন যে আমাদের এখন ফ্লাইওভার, র্যাপিড পাস সহ বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে, এবং আজকে আমাদের শিক্ষার হার বেড়েছে, শিশু মৃত্যুর হার কমেছে, গড় আয়ু বেড়েছে। সামগ্রিক উন্নয়নের যে সুযোগগুলো, এগুলোতে আমরা অনেক উদাহরণ দিতে পারবো। তার চাইতে বড় কথা, আজকে বিশ্ব নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যা যেখানেই যাচ্ছেন সেখানেই বিশ্বের চোখে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন যে কি করে বাংলাদেশ এই ক্রমবর্ধমান সাফল্য প্রবৃদ্ধির ধারা ধরে রেখেছে,
এই রহস্যটা কোথায়? অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আস্থার বা ভরসার প্রতীক নন, তিনি আজকে বিশ্বের যেখানে উন্নয়নশীল উন্নয়নকামী জাতি রয়েছে সকলেই কিন্তু বিশ্বাস করেন যে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে তারা বাংলাদেশকে মডেল হিসেবে দেখতে চান যে উন্নয়নের রহস্যটা কোথায়, চাবিকাঠিটা কি আসলে। কাজে আমি বলতে চাই যে এই যে নেতা বা নেত্রীর প্রতি আস্থা জনগণের, সেই আস্থাটা কিন্তু বিশাল বিষয়। কারণ আপনাকে স্যার আমি আসবো আপনার কাছে, আমাদের সঙ্গে অনিরুদ্ধ রায় আছেন এবং আছেন আমাদের সঙ্গে নতুন অতিথি এম এ আজিজ ভাই আছেন, তার কাছে যাবো। আজিজ ভাই আপনার কাছে একটু যেতে চাই, সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমার সহকর্মীরা জানালেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ব্যারিস্টার মওদুদ আহমেদ তারা ওবায়দুল কাদেরকে দেখে তার আশু রোগ মুক্তি কামনা করেছেন এবং এই মুহূর্তে ঠিক কিছুক্ষণ আগে তারা তাদের গাড়ি বহরটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছে তাদের বাসভবনের উদ্দেশ্যে। এটি একটি দিক, এবং আমরা রাজনীতিতে সবসময়ই একটা অনাস্থার জায়গা দেখি এবং একটা ভরসার রাজনীতি যেন থাকে সবারই একটা কাম্য। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার আলোচনার বিষয় হচ্ছে ভরসার রাজনীতি, অর্থাৎ এটা অত্যন্ত আমি মনে করি যে এই যে বিএনপির যে টিম আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন, এটা আমার মনে হয় এটা একটা নির্দেশনা দিচ্ছে যে আমরা হয়তো নতুন রাজনীতিতে দিকে যাত্রা শুরু করতে পারি। কারণ আমরা ইতিমধ্যে আমরা সবসময় বলতাম যে রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা, ভরসা, আস্থা, বিশ্বাস নাই এবং সবসময় একে অপরকে নির্মূল করার রাজনীতি করে থাকে। এই যে আস্থার সংকট, এই কারণে আমাদের দেশের রাজনীতি আমি বলবো যে একটা উদাহরণ এসছে যে বঙ্গবন্ধু 70-71-এ যে পুরো জাতি বঙ্গবন্ধুর উপরে আস্থা রেখেছিলেন, কিন্তু আমরা কিন্তু এখন জাতি কিন্তু কারো উপর পুরো জাতি আস্থা রাখছে না। এই পুরো জাতি যদি ঐক্যবদ্ধ না হয়, কারো উপরে যদি আস্থা না রাখতে পারে, তাহলে জাতীয় সংকট মীমাংসা এবং দেশের উন্নয়ন বলি এবং রাজনীতিক গণতন্ত্র বলি এগুলো কিন্তু আসলে প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। তা এখন আজকের যে বিএনপির নেতৃবৃন্দ গেছে এটা অত্যন্ত প্রশংসার বিষয়, যে আমি আশা করব যে এই যে রাজনীতিবিদদের ভিতরে যে আস্থার সংকট এবং রাজনীতির এখন যে রাজনীতিতে আমি তো বলবোই যে এখন একটু যতই বলেন একটু ডিপলিটিসাইজেশন ভাব চলছে, এটার আমার মনে হয় এটা উত্তরণের যাত্রা শুরু হোক। অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই, আবারও আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে কামরুল স্যার আছেন, স্যারকে একটু প্রশ্ন করতে চাই। স্যার, একটা বিষয় যে আমরা সবসময় দেখি আমাদের মধ্যে সব ধরনের অনৈক্য থাকুক, পারস্পরিক আস্থার ঘাটতি থাকুক, যা কিছুই হোক, কিন্তু সংসদ সদস্য বা মুক্তিযোদ্ধা কিংবা রাজনীতিবিদ যখন পরলোক গমন করেন আমরা দেখি যে জাতীয় সংসদ ভবনের সেখানে কিন্তু তার নামাজে জানাজা বা যে উপাসনাটি হয় সেখানে কিন্তু সবাই উপস্থিত থাকে এবং তখন কিন্তু একটি কথাও শোনা যায়, তাহলে মরে গেলে কেন আমরা ঐক্যবদ্ধতার একটা বিষয় দেব, জীবিত থাকতে কেন নয়? আমরা সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের যে একেবারে আস্থার সংকটটি দেখলাম, সেখান থেকে যেভাবে পরিস্থিতি দ্রুত উত্তরণ ঘটলো, এই সমস্ত জায়গা থেকে আমরা কেন শিখবো না? এটি একটি দিক। এবং অন্যদিকে আরেকটি বিষয় আপনাকে মনে করিয়ে দিতে চাই যে নতুন সংসদ সদস্য যারা হয়েছেন তাদের মধ্যে 7ই মার্চ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোদাব্বির তারা শপথ গ্রহণ করার জন্য স্পিকারকে চিঠি দিয়েছেন। অন্যদিকে বেগম জিয়ার সঙ্গে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করে অনেক বিষয়ে দলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনি চাইলে আমি পদত্যাগও করতে পারি। মানে এইটি হচ্ছে মোট কথা রাজনীতির সামগ্রিক পরিস্থিতিটি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ প্রণব। আমি প্রথমেই আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের অসুস্থ, সারাদিনই আমরা আজকে তার পাশেই ছিলাম এবং আমরা শেষ পর্যন্ত শুনলাম যিনি অনেকটা সুস্থ হচ্ছেন এবং আমরা দ্রুত তার রোগ মুক্তি কামনা করি। এবং তিনি একজন কর্মী বান্ধব নেতা এবং জনপ্রিয় নেতা এবং কর্মঠ নেতা, প্রতিদিন আমরা দেখছি সড়কের মধ্যে তিনি থেকেছেন। সে হিসেবে এই নেতা আমাদের মাঝে দ্রুত ফিরে আসুন সুস্থ, এটি আমরা কামনা করি এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। প্রণব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি প্রণব হয়তো লক্ষ্য করেছেন আমি জাতির সামনে
জাতীয় ঐক্যের 11 দফা উপস্থাপন করেছি জাতীয় পত্রিকাগুলোতে সম্প্রতি। সেখানে আমরা তো 1947 থেকে একটা দ্বন্দ্বের মধ্য থেকে 71 পার করলাম, 75 পর্যন্ত একটা ধারা ছিল, 75 পরবর্তী সময় থেকে আবার 96-তে একটা ধারা। এই যে দুইটি ধারা, একটা বাংলাদেশপন্থী আর একটা হচ্ছে পাকিস্তানপন্থী, এই ধারাটার সংঘাতের জন্যই কিন্তু আজকে আমাদের এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এতদিন যা গেছে 48 বছর আমাদের স্বাধীনতার পর পার হয়ে গেছে। আমরা সেই জায়গাটা অত্যন্ত পরিষ্কারভাবে, যেটি কথা আজকে বলা হচ্ছে যে ভরসা রাজনীতির জায়গাটা যেতে চাই, সেখানে আমাদের যে দেশের মানুষের কিছু আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষার ক্ষেত্রগুলো সকল রাজনৈতিক দল মানে সেটি তারা ধারণ করবে। এটি হচ্ছে দেশের মানুষের মানে স্বপ্ন বা যেটা মনে করেন আপনি। কারণ হচ্ছে যে আমরা যদি ওইখান থেকে, যখনই দেশ বিচ্যুত হয়েছে তখনই দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা কোনো ক্রমেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যেতে পারি না। আমাদের সকল রাজনৈতিক দলের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের যে আত্মপরিচয়, আমাদের বাঙালি সংস্কৃতি, হাজার বছরের কৃষ্টি, এর বাইরে যখনই গেছে আমাদের দেশে, তখনই কিন্তু সংঘাত, নানা ধরনের সামাজিক প্রতিক্রিয়া যেটি রাজনীতির মধ্যে হয়েছে। আজকে সেই জায়গাটায় আমরা মনে করি যে, উদাহরণ আপনি বললেন যে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কিন্তু আমরা সবসময় দেখি একটা তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিভিন্ন বিশেষ করে আমরা যখন দেখি যে দূতাবাসে, তারা কিন্তু বেশ বন্ধুত্বপূর্ণ। কিন্তু ঘটনাটা হচ্ছে দুটি জায়গায়, একটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একটা প্রভাব, যেটা 75 পরবর্তী সময় শুরু হয়েছে, আরেকটি হচ্ছে যে মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করে এই নেতারাই। সে কারণে আমরা অবশ্যই চাইব যে এই 48 বছর পরে আমরা সেই যে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাজনীতি, যেটি আমাদের মুক্তি চেতনার একটি লক্ষ্য, বা আমাদের মানে 23 বছরের যে আন্দোলন সংগ্রাম ছিল তো বঙ্গবন্ধুর নেতৃত্বে, যে আমরা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই, আজকে যেটি দেশে অনেকটাই আজকে বাস্তবায়ন হয়েছে। তো সে কারণে আজকে ভারত পাকিস্তানের যে একটা কনফ্লিক্ট, দীর্ঘস্থায়ী কনফ্লিক্ট, সেখানেও আমরা দেখলাম যে বর্ধমানকে তারা দিয়ে দিল। এটি একটা আমরা অবশ্যই দেখতে চাই যে এটি একটা সৌহার্দ্য সৃষ্টি করার লক্ষ্যেই, সেখান থেকেও তারাও কিন্তু কয়েকদিন পর আজকে যুদ্ধ থেকে বিরত হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে রাজনৈতিক যে সংস্কৃতির পরিবর্তন, এটা কিন্তু বিশ্ব জুড়েই হচ্ছে। আপনি ইউরোপে দেখেন, আমেরিকাতেও দেখেন, যে এক ধরনের রিটরিক নিয়ে রাজনীতিতে প্রাধান্য পাচ্ছে, কৌশলকে বড় প্রাধান্য দিচ্ছে। সেখানে রাজনৈতিক যে সম্প্রীতি, সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনি আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতি যদি দেখেন, যে ভারতে নির্বাচন হচ্ছে এপ্রিল মেতে, সেখানেও ধরেন এক ধরনের যে যুদ্ধটাও, সেটি বলা হচ্ছে যেটা রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে। এবং পাকিস্তানের সবসময় একটা সমস্যার দেশ, সেখানে যখনই আমরা দেখেছি ছোটবেলা থেকেই, যে যখনই তাদের আভ্যন্তরীণ সমস্যার সৃষ্টি হয়, তখনই তার একটা ভারতের সাথে সংঘাতের সৃষ্টি হয় দেশের মানুষকে দৃষ্টি সরানোর জন্য। এটাও কিন্তু রাজনৈতিক দলগুলোর যে আভ্যন্তরীণ সমস্যাকে মানুষের দৃষ্টি এড়ানোর জন্য এদিকেও একটি বড় ধরনের সংস্কৃতি কিন্তু হয়ে গেছে। সেটা আপনি খোদ আমেরিকাও দেখতে পারেন, যখনই সংকট হয় তার নতুন একটা ইস্যু সৃষ্টি করে তারা এই ধরনের সৃষ্টি করে। কিন্তু আমরা বাংলাদেশ নিয়ে আমরা একটা স্বস্তিকর অবস্থায় এখন আছি। এই জায়গাটা নির্বাচন হলো, এই জায়গাটাতে আরো বেশি শক্তিশালী অবস্থান যাওয়ার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হওয়া উচিত। আমাদের সঙ্গে অনিরুদ্ধ রায় আছেন। অনিরুদ্ধ রায়, নিশ্চয়ই আপনি শুনছেন, এবং যে বিষয়টি বলতে চাই যে রাজনৈতিকভাবে সচেতন মানুষ হিসেবে নানাভাবে বিশ্ব রাজনীতি আপনি খেয়াল করে থাকেন, এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বিশ্বের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যেও সেই পুরনো একটি গল্প, যে বানরের পিঠা বন্টনের সেই ঐতিহাসিক গল্পটি, অর্থাৎ সমস্ত উস্কানিও তারা দিবে, সহযোগিতাও তারা দিবে, তারপর ঝোপবো যে কোপটি আমার দেশের মধ্যেই মারবে। তো সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের ব্যাপক ভিত্তিক উত্থানের প্রেক্ষিতে কিন্তু পরিস্থিতির দারুণভাবে আমার বক্তব্য অনুযায়ী উন্নতি ঘটছে। সেটি আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনবো, আপনি ভাবতে থাকুন। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ, এবং আমরা রয়েছি
পলিটিক্স প্লাস অনুষ্ঠানে অনিরুদ্ধ রায়ের কাছে যেতে চাই। অনিরুদ্ধ রায়, যে প্রশ্নটি বিরতির আগে আপনাকে করা হয়েছিল, যেমনটা বলছিলাম যে আসলে সেই ভরসার জায়গাটি এখন কোন পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে? অনিরুদ্ধ রায়, আপনি অনুষ্ঠানে নাম দিয়েছেন ভরসার রাজনীতি, বা রাজনীতির উপর ভরসা করা যায় তখনই যখন সঠিক নেতৃত্ব থাকে। সেই সঠিক নেতৃত্ব জাতীয়ভাবে এবং এই জাতির জন্য কোনো কিছু যখন করতে যায়, সেই নেতৃত্বের গুণাবলীতে তারা যেমন চায়নার সাথে রিলেশন রাখতে পারে, রাশিয়ার সাথে রিলেশন রাখতে পারে, ভারতের সাথে রিলেশন রাখতে পারে, এবং সমস্ত রিলেশনগুলি এই নেতৃত্ব কিভাবে ব্যবহার করছে যে বর্তমান প্রধানমন্ত্রী সবকিছু দেশের কল্যাণে। যেমন ইন্ডিয়ার সাথে বর্ডার বাউন্ডারির একটা সেটেলমেন্ট করে ফেললো, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। চায়নার বিশাল ইনভেস্টমেন্ট এখানে আসছে। এখানে মনে করেন রাশিয়ার রূপপুর পাওয়ার প্ল্যান্ট এবং আরো অন্য বিশাল বিশাল প্রজেক্টে, কম্পিউটারে, তার অনেক জায়গাতে তারা অনেক ইনভেস্টমেন্ট নিয়ে আসছে। তো সুতরাং আমাদের ভরসার জায়গা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্ব। সেই নেতৃত্বটা কিরকম? একটা গানের কথা আছে না, যে একসময় বলতো বিশ্বের বিস্ময়। তো এখন আমরা বলতে পারি সত্যি বাংলাদেশ এত ছোট একটি দেশ, যার জনসাধারণ প্রায় 18 কোটি, সেই দেশে সে দেশে কোন অভাবী মানুষ নাই। এখন ভিক্ষা দিতে গেলে ভিক্ষা সত্যিকার অর্থে ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। তাহলে আমাদের এত ছোট একটা দেশে এত জনসাধারণ, এটাই তো আমাদের জন্য একটা বিশ্বের বিস্ময়। এই বিশ্বের বিস্ময় যে আমরা করতে পেরেছি বাংলাদেশকে, কার নেতৃত্বে? সেটা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তো সেটাই হচ্ছে ভরসার জায়গা। তো আমি প্রণব শাহকে আরেকবার ধন্যবাদ দেই যে এই একটা সুন্দর একটা টপিক দেওয়ার জন্য আজকের আলোচনা। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও একটু হেলাল ভাইয়ের কাছে যেতে চাই। হেলাল ভাই, যে আপনি যখন বিশেষ করে বিসিসিআই এর নেতৃত্ব দিচ্ছিলেন, এবং সেই সময়টা কিন্তু বাংলাদেশের অন্যরকম একটা সময় ছিল, অর্থাৎ সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর একটা সময়। সেই জায়গাটিতে আমরা দেখেছি বিশেষ করে 2012, 13, 14, 15 সেই বছরগুলো যেভাবে গেছে, আজকে কিন্তু আমরা যখন দেখি আমাদের বড় একটা রিজার্ভের জায়গাটি দেখি, বা ভরসার অর্থনীতি যেমন দেখি, ভরসার রাজনীতিও কিন্তু অনেক অংশেই আমরা দেখি। ব্যবসায়ী নেতা হিসাবে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে একজন ব্যবসায়ী হিসেবে আমি বলছি, একেবারে অকপটে বলছি, যে আসলে আমাদের ভরসার জায়গা কিন্তু এখন একটি জায়গায় ভরসার জায়গা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি দেখেন, এই যে গবেষণা করে করে আজকে আমি যখন বিসিসির দায়িত্বে ছিলাম, প্রায়ই ওনার সঙ্গে দেখা করার সুযোগ ছিল। ওনার কাছে আমরা যখনই যেতাম, বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থেকে দেখতে উনি কিভাবে আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো সামনে নিয়ে আসতেন। আমাকে একদিন বলছেন যে দেখো, তোমরা এখন লাউ সারা বছর খেতে পারবা, আমি গবেষণা করিয়ে এটা তৈরি করেছি, তোমরা এখন সারা বছর লাউ খেতে পারবা। দেখেন বাংলাদেশ এখন সারা বছর আমরা লাউ খাচ্ছি, সারা দেশে আমরা কফি খাচ্ছি, এই যে ফুলকপি, যেটা ফুলকপি খাচ্ছি। মানে আল্লাহ মাফ করে, ওনার যে মানে সিক্স সেন্সটা, আমি ওনার সঙ্গে এতবার কথা বলে মনে হচ্ছে প্রতিবারই ওনার কাছে প্রতিবারই যদি ওনার কাছে যাওয়া যেত আর ওনার কাছে জানা যেত যে আসলে এই যে দেশটা যে উনি এগিয়ে নিয়ে গেলেন একক প্রচেষ্টায়। আমরা তো দেখেছি 1975 সালের পর থেকে আজকে 2009 থেকে কিন্তু আবার দেশের চাকা ঘুরতে শুরু করলো, এবং সঠিক পথে ঘুরতে শুরু করার কারণে আজকে দেখেন রাজনৈতিকভাবে যে সিদ্ধান্তগুলো নিয়ে নিলেন। আজকে ভারতের সঙ্গে আমাদের নিয়ে যে এই সমস্যাটা ছিল, সেটা উনি সমাধান করলেন। মায়ানমারের সঙ্গে দেখেন এত বড় একটা ঘটনা। আমরা কি শুধু খেয়ে পরে বেঁচে থাকবো? মানুষ কিন্তু সম্মানও চায়, মানুষ তার ইজ্জত চায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই যে রোহিঙ্গাদের ব্যাপারে যে সিদ্ধান্তটা উনি তাৎক্ষণিকভাবে নিলেন, আমরা তখন বলেছিলাম যে এই রোহিঙ্গারা আমাদের পরিবেশ নষ্ট করে ফেলবে, রোহিঙ্গারা আমাদের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কই, উনি এটাকে এমনভাবে এখন পর্যন্ত হ্যান্ডেল করছেন যে এই রোহিঙ্গাকে নিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের কিন্তু একজন ব্যক্তি হিসাবে আমি মনে করি, একজন ব্যবসায়ী হিসাবে আমি মনে করি, আমি যখন দেশের বাইরে যাই মানুষ এখন আমাদের দেখে সম্মান করে যে তোমরা শুধু, আমরা একটা সময় মনে আছে 71 সালে আমরা পার্শ্ববর্তী দেশে গিয়েছিলাম, প্রায় 1 কোটি মানুষ। আমরা শুধু পার্শ্ববর্তী দেশে যাই না, আমরা অন্যদেরকে আশ্রয় দিতে পারি। এই যে আমরা প্রমাণটা করতে পেরেছি, এইটা আসলে আমি যখন এটা মনে হয় না, তখন আমার কাছে মনে হয় যে এর চেয়ে বড় সম্মান বোধ হয় আমি গত স্বাধীনতার পরে আর আমি পেয়েছি কিনা। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, একজন ব্যবসায়ী হিসেবে আমি যখনই দেশের বাইরে যাই, মানুষ কিন্তু এখন ওনারা বলে যে তোমরা মানুষকে আশ্রয় দিতে জানো। এবং এই যে কাজটি উনি করলেন, আমাদের যে ইজ্জতটা যে বৃদ্ধি করলেন, দেশে আজকে উন্নয়নের কথা বলবো, উন্নয়নের কথা বললে কিন্তু রাত্রি চলে যাবে,
যদি একে 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 বলতে থাকি, আজকে মাথাপিছু আয় থেকে শুরু করে আমাদের জীবনের যে গড় আয়ু থেকে শুরু করে যেখানে আপনি বলবেন একটা বিস্ময়কর অবস্থা। বাংলাদেশে মিঠা পানির মাছ, আজকে আমরা 4th লার্জেস্ট কান্ট্রি মিঠা পানির মাছ উৎপাদন করার জন্য। আজকে ম্যাঙ্গো উৎপাদনে আমরা দেশের 4th লার্জেস্ট কান্ট্রি। চাল উৎপাদনে দেখেন আমরা এখন দেশের বাইরে আমরা রফতানি করছি। মানে এইটা একটা বিস্ময়কর অবস্থা। আমরা আসলে এই নির্বাচনকে নিয়ে আপনাদের মাধ্যমে আমরা দেখি টেলিভিশনে অনেক সময় অনেক রকম কথাবার্তা হয়, কিন্তু একটি বিষয় কিন্তু পরিষ্কার, আজকে যদি 100 জনগণকে আপনি জিজ্ঞেস করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, 100 জনগণ বলবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দেখতে চাই। এই যে বিষয়টা, এবং আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি যে গ্রামে গঞ্জের মানুষ কিন্তু এখন মনে করে যে এই শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশের উন্নয়ন। আজকে জঙ্গিবাদের কথা খেয়াল করেন, এত তড়িৎ গতিতে ওনার এত সুন্দর সিদ্ধান্তে আজকে জঙ্গিবাদ এই অঞ্চল থেকে চলে গেছে। আজকে জঙ্গিবাদ যেভাবে উত্থান হচ্ছিল, বাংলাদেশে তো জঙ্গিবাদের জন্য সবচেয়ে ভালো জায়গা ছিল, 17 কোটি 16 কোটি মানুষ, এত ছোট্ট একটি জায়গা, এখানে জঙ্গিবাদ বেড়ে ওঠার জন্য সবচেয়ে ভালো একটা ভূমি ছিল। সেই কাজটি কিন্তু উনি একেবারে সমূলে ধ্বংস করেছেন। আজকে মাদক নিয়ে উনি জিরো টলারেন্সের কথা বলেছেন, আজকে সুশাসনের কথা বলছেন। আজকে আমরা দেখব ইনশাল্লাহ এই 5 বছরে উনি সুশাসনও দিয়ে যাবেন, এবং মাদক আজকে যেভাবে নির্মূল করার চেষ্টা করছেন, এবং আগামী দিনে আমরা আগামী দিনে না আমরা ইতিমধ্যে দেখছি মাদক নির্মূলের একটি পথ কিন্তু আমরা তৈরি করেছি। হেলাল ভাই, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে আজিজ ভাই আছেন। আজিজ ভাই, সুশাসনের কথা বলছিলেন হেলাল ভাই, এবং এই সুশাসনটি এখন সবার চাইতে জরুরি হয়ে পড়েছে, আমরা নানা গবেষণায় কিন্তু উঠে এসছে, দেখা যাচ্ছে, এবং সেটিও কিন্তু কম চ্যালেঞ্জের নয়। আপনার কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিচ্ছি ছোট্ট বিরতি। ATN নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন ATN নিউজ, এবং আমরা যে জায়গাটিতে ছিলাম MA আজিজের সঙ্গে আমরা ছিলাম। আজিজ ভাই, সুশাসন এখন অনেক বেশি জরুরি, হেলাল ভাই বলছিলেন এবারের সময় এসছে সুশাসনের, আপনি কিভাবে বলবেন? ঠিকই, সুশাসন হেলাল ভাই যে বলেছেন যে দেশের মোটামুটি সামাজিক সূচক সবগুলো এগোচ্ছে, এটা সত্য, কিন্তু আমাদের যে জাতীয় লেভেলে আজকে সুশাসনের কিন্তু অভাব। আপনি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জাতীয় প্রতিষ্ঠানগুলি, রাজনীতিকরণ, আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র, দুর্নীতি, এগুলো কিন্তু আসলে আমরা মোটামুটি হাতই দিতে পারি নাই, এখনো আমরা নিয়ন্ত্রণে আনতে পারি নাই। যদি এগুলো আমরা সুশাসন প্রত্যেকটা জাতীয় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করতে না পারি, আইনের শাসন যদি কায়েম করতে না পারি, তাহলে কিন্তু এই যে উন্নয়ন, এটা কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। সুতরাং আমাদের ইমিডিয়েট প্রয়োজন প্রত্যেকটা জাতীয় প্রতিষ্ঠানে সুশাসন করা, এবং যাতে আপনার এই যে প্রত্যেকটা বললাম যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জাতীয় প্রতিষ্ঠানগুলি যে রাজনীতিকরণ, এইটা আমার গণতন্ত্রায়ন হওয়া দরকার। অর্থাৎ প্রত্যেকটা জাতিকে একত্রবদ্ধ করার জন্যে যে প্রক্রিয়া প্রয়োজন গণতন্ত্র উত্তরণের জন্য, এবং যে গণতান্ত্রিক অবস্থা যেটা বলা হয়েছিল আগেও, যে বঙ্গবন্ধুর সময় সারা জাতি এক ঐক্যবদ্ধ হতে পেরেছি, এখন কিন্তু ঐক্যবদ্ধ হতে পারি নাই। যেমন ধরেন উপজেলা নির্বাচন এবং আপনার ঢাকার উত্তর মেয়র নির্বাচনে আমরা দেখলাম যে আজকে ভোটাররা ভোট দিতে অনীহা, ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে না। অর্থাৎ বিরোধী দল প্রার্থী আছে, তারপরেও ভোটাররা যায় না, বিরোধী দল কিন্তু সংসদে জাতীয় পার্টি। অর্থাৎ এখানেই আমাদেরকে বুঝতে হবে যে আসলে প্রকৃত বিরোধী দলটা কে হতে পারত এবং তারা কোথায়, কেন, এই জিনিসগুলো আসলে অ্যানালাইসিস করা দরকার। এবং আমার মনে হয় দেশে গণতন্ত্রকে ইনস্টিটিউশনালাইজ না করলে আমার মনে হয় আমাদের এই ডেভেলপমেন্ট সাস্টেইনেবল হওয়া কিন্তু কঠিন হবে, এবং একটা সামগ্রিক জাতি এই উন্নয়ন থেকে উপকৃত হওয়া কঠিন হবে। জি, অসংখ্য ধন্যবাদ। কামরুল হাসান স্যার, আপনার কাছে আসতে চাই যে ভোটার উপস্থিতি নিয়ে কিন্তু নানান ধরনের কথা আমরা শুনি, কিন্তু আমরা সবাই ভুলে যাই যে এটি একটি উপনির্বাচন, এবং এটি 14 মাসের জন্য তিনি মেয়র হয়েছেন, এবং অনেকটা নিশ্চিত যে প্রচারণা এবং অন্যান্য ভাবে
যে যিনি প্রার্থী তিনি জিতবেন, এরকম একটি ব্যাপার আগে থেকে ছিল। এবং সেই সময় একটার দিন ঝড় বৃষ্টি নানান দিক বিশ্লেষণ করলে কিন্তু পরিষ্কার বোঝা যায়। বা আমরা সাদেক হোসেন খোকা যখন মেয়র হলেন এবং এমনই একটি নির্বাচনে, তখন কিন্তু মাইকিং করে মানুষ আনতে হয়েছিল যে দয়া করে ভোট কেন্দ্রে আপনারা আসুন। তো এগুলো বাংলাদেশের রাজনীতির সামগ্রিক চিত্র বলার জন্য এগুলো বলা যায়। কিন্তু সবকিছু মিলে আমরা যেরকম একটি ভালো দিকে যাচ্ছি, সেই জায়গায় দায়িত্বশীলতাও কিন্তু আরো বাড়ানো উচিত। যেমন আজকের ওবায়দুল কাদেরের সংবাদ পরিবেশনার ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের অসামঞ্জস্যতা আমাদের চোখে পড়েছে। কি বলবেন? ধন্যবাদ। বিষয়টা হলো যে ভোটার উপস্থিতি এখানে যেটা হয়েছে, আমরা মনে করি যে ওয়েদার যে অবস্থা ছিল, আর অন্য যেটা বিষয় হলো যে যদি একজন প্রতিদ্বন্দ্বী সেরকম থাকতো, সেরকমভাবে ভোটারের উপস্থিতিটা হয়। সেখানে অনেকটাই নিশ্চিত ছিল 14 মাসের জন্য, এবং সে আতিকুল ইসলাম অনেকদিন ধরে কাজ করতেছে এবং সে নিয়ে দৃশ্যমান বহুদিন ধরে। এর আগেও ইলেকশন হওয়ার কথা ছিল, স্থগিত হয়ে যায় নানা কারণে। তো সেইখানে আমার কাছে মনে হয়েছে যে এইখানে যে বিতর্কটা উঠছে এটা কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে এখানে গণতন্ত্রের জন্য সকল রাজনৈতিক দলেরই দায়িত্ব রয়েছে। আমরা দেখেছি বিগত, বিশেষ করে 2009 পর থেকে সরকার পতনের আন্দোলনটাই করেছে। এখানে কিভাবে সুষ্ঠুভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা যায়, সেখানে কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান বহুবার উনি কিন্তু উদ্যোগ নিয়েছেন, টেলিফোনে কথা বলেছেন কিভাবে আসেন শুদ্ধ একটা নির্বাচন করা যায়। সেখানে তো সহযোগিতা হয় নাই, কিন্তু সেই ধরনের তারা রাস্তায় না গিয়ে কেবল একমাত্র সরকার পতন বিরোধিতা, সেখানে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। তবে আরেকটি কথা আমি এখানে বলতে চাই যে রাজনীতির ভরসা না, সেখানে একটি পরিষ্কারভাবে আমরা বলি, আমরা যারা সিভিল সোসাইটির মানুষ, পেশাজীবী, আমরা কিন্তু অত্যন্ত পরিষ্কার বলি যে কোনো পরিস্থিতি রাজনীতির উপরে ভরসা রাখতে হবে, রাজনৈতিক নেতার উপরে ভরসা রাখতে হবে, রাজনৈতিক দলের উপরে, রাজনীতির যেন বিকল্প অন্য কিছু না হয়। এবং সেই রাজনীতি হতে হবে আমাদের প্রগতিশীল রাজনীতি, কোনো মৌলবাদী শক্তির রাজনীতি যেন বাংলাদেশে না হয়। আজকে ধরেন যে আমরা ওবায়দুল কাদের সম্পর্কে অনেক আলোচনাই করছি, উনি কিন্তু নির্বাচনের আগে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছিলেন, হাসপাতালে অনেক আসতে হয়েছিল, উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন সেখানে ওনাকে বলা হয়েছিল যে নির্বাচনের পরে উনি যিনি চেক আপ করতে আসেন, কিন্তু একজন নেতা তার জীবনকে স্যাক্রিফাইস করে যে তার দলকে সময় দিয়েছেন, তার দেশের রাস্তাঘাট উন্নয়নের জন্য সময় দিয়েছেন, এই যে স্যাক্রিফাইস এবং যা কিছু অর্জন সবকিছু রাজনীতির জন্যই, কিন্তু এই কথাটা সকল রাজনৈতিক দলে কিন্তু দায়িত্বশীলভাবে স্মরণ রাখতে হবে। কারণ আমাদের দায়িত্বহীনতার কারণেই তৃতীয় শক্তি অনেকবার বাংলাদেশে এসেছে, আর যেন না হয়। আরেকটি বিষয় আপনি বলছিলেন যে আজকে এটা আমরা সবসময় ফিল করি যে মেডিকেল রিপোর্টিং, এই জায়গাটায় কিন্তু আমাদের একটু সতর্ক হওয়া উচিত। সেখানে আমার মনে হয় যে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি যারা মেডিকেল রিপোর্টার, যে এই জায়গা কিন্তু একটা সংবেদনশীলতার একটা বিষয় রয়েছে, কতটুক মানুষকে জানানো দরকার বা কতটুক আমরা দেব। আর আরেকটা জিনিস আমরা বিব্রত হই যে রিপোর্টাররা দেখা যাচ্ছে যে কোনো লোকের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে। আমরা যখন বঙ্গবন্ধু মেডিকেল বিষয় নির্ধারণ করেছি, আমাদের মুখপাত্র হচ্ছে রেজিস্ট্রার, কারণ আমরা তো যে কোনো সময় একটা সঠিক তথ্য দিতে পারবে না, সে তো জানেই না হয়তো, কিন্তু তার খবরটা চলে যাচ্ছে। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিটি রোগীর প্রাইভেসি রক্ষা করা আমাদের চিকিৎসকদের দায়িত্ব। তার ফাইল থেকে শুরু করে চট করেই একটি গোপন খবর বা তার প্রাইভেট বিষয় তো আমরা জনসম্মুখে আনতে পারি না। সেই কারণে যেটি প্রয়োজন মিডিয়াকে অবশ্যই ব্রিফ করতে হবে। সেখানে আমরা মনে করি যে আমাদেরও আরেকটু ফর্মাল হওয়া উচিত, যে আমরা যদি ঘন্টায় ঘন্টায় বা প্রতিদিন বুলেটিনের ব্যবস্থা করি, সেটিও সাংবাদিকরা নিয়ে তারা তথ্যটা দিতে হবে। অন্যদিকেও আমরা আশা করব যে আপনারা এমন একটা, যারা সাংবাদিক সমিতিগুলি রয়েছেন এর মধ্যে করেছে, বেশ কয়েকবার আমাদের সাথে কথা হয়েছে, আমরাও গিয়েছি, ট্রেনিং দিয়েছি, সেই জায়গায় মেডিকেল রিপোর্টিংটা কতটা কিভাবে করা উচিত, মানুষকে কতটা ইনফরমেশন দেওয়া উচিত বা প্রাইভেসি কতটা মেনটেন করা, কার কাছ থেকে তথ্যটা নিতে হবে, এই জায়গাগুলো আমাদের মনে হয় যে এটা বোঝার বা জানার রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। শহীদুল্লাহ শিকদার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। আপনি ভাবতে থাকুন, কারণ পুরো আলোচনাটার সামারি আপনি টানবেন। আমি হেলাল ভাইকে 30 সেকেন্ড সময় দিতে চাই সমাপনী বিশেষ বক্তব্যের জন্য। হেলাল ভাই। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আজিজ ভাইয়ের ধন্যবাদ জানাই। ওনার কথাগুলো আমার সবসময় খুব পছন্দের। আমি ওনাকে টেলিভিশনে দেখলে আমি ওনার কথাগুলো শোনার চেষ্টা করি। উনি বলেছেন ভোটার সংখ্যা কেন কম হচ্ছে, ভোটারের অংশগ্রহণ কেন কম হচ্ছে। পরিষ্কার বাংলা আমি বলছি, সেটা বিএনপি আসছে না বলে ভোটার সংখ্যা কম হচ্ছে। বিএনপি কেন আসছে না? বিএনপি কিন্তু আসতে হবে নির্বাচনে। একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, লাল গালিচা বিছা কেউ রাখবে না, কিন্তু আপনাকে নির্বাচনে আসতে হবে। নির্বাচনের মাধ্যমে
আপনাকে রাজনীতিকে ফেস করতে হবে। অতএব যখন নির্বাচন, আমি মনে করি এই ভোটার সংখ্যা কম হওয়ার পিছনে এই দায় যদি কেউ থাকে সেটা বিএনপিকে নিতে হবে, বিকজ তারা নির্বাচনে আসছেন না। আর আমি দুটি কথা বলে শেষ করছি। আমরা কেন এই ভরসার রাজনীতি আজকে যে আপনি সংজ্ঞাটা দিয়েছেন, কেন আমরা ওনার উপর মাননীয় প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখছি? আমরা যখন রানা প্লাজার ঘটনা ঘটেছে আপনি জানেন, আমরা তৃতীয় দিন যখন ওনার বাসায় গেলাম, বাসায় গিয়ে বললাম যে এখন রানা প্লাজার এই অবস্থা, উনি রাত্র 11:30টার সময় আমাদের ডেকে বললেন, তখন আমরা ইসলামপুর থেকে কাফনের কাপড় কিনে কিনে পাঠাতাম আমরা সকালবেলায়, তখন উনি আমাদের ডেকে বললেন যে শোনো তোমরা এখন একটু মোটা কাপড় কিনো। আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী কেন মোটা কাপড় কিনবো? বলে লাশগুলো এখন গলে যাচ্ছে, হ্যাঁ এই গরমে লাশগুলো গলে যাচ্ছে, 3 দিন 4 দিন হয়ে গেছে, তোমরা একটু মোটা কাপড়গুলো কিনে ওখানে পাঠানোর ব্যবস্থা করো। এই যে একজন মাননীয় প্রধানমন্ত্রী এই যে মানুষের প্রতি যে দরদ এবং যে কোনো সিদ্ধান্ত যদি তাৎক্ষণিক দিতে পারেন। এরপরে দেখেন নিমতলির ঘটনা, সারা রাত উনি খবর নিলেন ওখানে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, পরের দিন উনি হসপিটালে গেলেন। এবং এইবার চুরিহাট্টার যে ঘটনা আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী পরের দিনই সকালবেলা কিন্তু আমরা জানার অনেকেই জানার আগে উনি হসপিটালে চলে গেলেন এবং হসপিটালে গিয়ে ওদের দেখলেন, চিকিৎসার কথা বললেন, শুধু তাই না আর্থিকভাবে সাহায্য করলেন। এই যে ভরসার জায়গাটুকু, এই কারণেই কিন্তু আসলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে ভরসার জায়গা তৈরি হয়েছে। আজিজ ভাই আপনি বোধহয় কিছু যোগ করতে চাইছেন একেবারে, মানে আমি বলছিলাম যে দেশের বিরোধী দল তো এখন জাতীয় পার্টি, তাকে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো হয়েছে। বিরোধী দল তো নির্বাচনে গেছে, তারপরেও ভোটার গেল না কেন? বিএনপি তো থার্ড পার্টি। তো সুতরাং এই জন্যই বলছি যে দেশে রাজনীতিকে সচল করতে হলে রিয়েল ডেমোক্রেসি চালু করতে হবে এবং সেক্ষেত্রে যেখানে দুর্বলতা আছে সেই দুর্বলতাটা দূর করতে হবে। জি, শহীদুল্লাহ শিকদার, নানান আলোচনা হয়েছে, সকল আলোচনা একেবারে একটা পরিসমাপ্তি আপনি টানবেন এবং সেই সুযোগটি আপনার আছে। এবং সবকিছু মিলে আজিজ ভাইয়ের শেষ কথাটি যে তাহলে বিএনপি যদি যেত, হেলাল ভাই যেমনটা বললেন, তাহলে ভোটার হয়তো উপস্থিত হবে, তাহলে সেই দায়িত্বটি নিশ্চয়ই সেই দলের নিতে হবে। আবার বিষয়টি এরকম যে আমি যাব না এবং আমি না যেয়ে দেখিয়ে দিব যে মানুষ ভোট দিতে যায়নি, তাতে কার কি এলো গেল? কারণ ভোট হয়েছে, নির্বাচন হয়েছে এবং 14 মাসই হোক আর 15 মাসই হোক মেয়র নির্বাচিত হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 76, 77, 78 সালে যে নির্বাচনগুলি হয়েছে সেখানে এমনও সময় আছে আওয়ামী লীগ 100 ভোট পেয়েছে, 150 ভোট পেয়েছে, কিন্তু নির্বাচন কিন্তু করেছে। সবকিছু মিলে আপনি কি বলবেন? ধন্যবাদ। আমরা তো দেখেছি যে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে যে হানাটের নারবোর্ড নির্বাচন থেকে আরম্ভ করে পরবর্তীতে যে কয়েকটি নির্বাচন হয়েছে, সব জায়গাতে কি পরিমাণে শুধু ভোটারদের অনুপস্থিতি নয়, একেবারে পুলিং এজেন্টরা, পুলিং অফিসাররা নিজেরা ভোট ছিঁড়ে শিল মেরে তারা ব্যালট বাক্সে পুরেছেন, সেভাবে তো নির্বাচন হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে বর্তমান নির্বাচন যে একটা পিপুলস পার্টিসিপেশন যে অনেক বেড়েছে কোনো সন্দেহ নেই। 31% দুনিয়ার বহু জায়গাতে 31% ভোটার কিন্তু আসেন না। আর এই নির্বাচনটা আপনি বলেছেন যে এটা মাত্র 14 মাসের জন্য এবং এখানে কোনো বিরোধী দল বা যে কোনো প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রেই যেরকম মুখোমুখি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার কথা, এক মানে প্রার্থীর ভারসাম্যহীনতার একটা বিশাল গ্যাপ আমরা দেখেছি। সেটি ভোটাররা উপলব্ধি করেছেন। যে আপনি যেটি বললেন যে আগে থেকে প্রায় নির্ণয় করা সম্ভব হয়েছিল যে নৌকা প্রতীকের প্রার্থী যোগ্যতার কারণে এবং সামগ্রিক মান বিচারে তিনি নিশ্চিত জয়ী হবেন। সুতরাং সেখানে স্বাভাবিকভাবে আমরা ভোটারের উপস্থিতিটা কম দেখেছি। সেটির চাইতে আমি গুরুত্ব দিয়ে দেখতে চাই যে জনাব আজিজ সাহেব বলেছেন যে সুশাসনের বিষয়টি, আসলে সুশাসনের বিষয়টাতে যদি আমরা আসি, যেটা আমাদেরকে বুঝতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রথম এই নির্বাচনের পরবর্তীতে বলেছেন যে আমি দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, আমি মাদক মুক্ত প্রশাসন চাই, আমি সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত দেশ চাই। এই যে বিষয়টি উনি নিজে উপলব্ধিতে এনে প্রথমেই থ্রো করেছেন রাজনীতির মাঠে এবং বর্তমান যারা মন্ত্রিসভায় আসছেন এবং দেশ পরিচালনার দায়িত্বে যারা আসছেন তাদের সামনে কিন্তু তার রাজনৈতিক থিমটি এটি, এবং কৌশল বলেন আর আদর্শের বিবেচনায় বলেন এটি কিন্তু মুখ্য বিষয় হিসেবে তিনি চিহ্নিত করতে চান। আমি যে কথাটি বলতে চাই যে মানুষের যখন মৌলিক অধিকার পূরণ করার সংকট থাকে, অর্থাৎ অর্থনৈতিক সংকট দূরীকরণের মাধ্যমে, আপনি চিকিৎসার গ্যারান্টির মাধ্যমে, শিক্ষার গ্যারান্টির মাধ্যমে আপনি যখন সমাজ ব্যবস্থা নির্মাণ করবেন, সেই বিষয়টি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গত 10 বছরই কিন্তু সেটি নিশ্চিত করতে পেরেছেন বলে তার পক্ষে এখন সুশাসন নিশ্চিত করা সম্ভব। আমি বিশ্বাস করি বর্তমান সরকারের পক্ষে সম্ভব, কারণ আমাদের বর্তমান ইনকাম যেটি বঙ্গবন্ধু বলেছিলেন যে বাংলাদেশ প্রাচ্যের সুইজারল্যান্ড হবে, নেত্রী বলেছেন যে 2041 এর আগে বাংলাদেশ
উন্নত দেশ হবে। এই উন্নত দেশ হওয়ার বিষয়টি কিন্তু আসলে আমাদের সুশাসনের সাথে এবং বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার এই আমি বলবো যে বর্তমান সেই অবকাঠামো আমাদের দেশে বিরাজমান এবং সেই দিকে আমরা ছিল আমাদের আজকের আয়োজন। এবং এই অনুষ্ঠানটি আপনারা নিশ্চয়ই জানেন রাত ৩টা ১৫ এবং পরের দিন সকাল ৮টা ১৫ পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।